আমার বলতে ভুলে গেছে, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছো তাদের আর নেই কিছু, আমি একই লিঙ্কে দুটো দিয়েছিলাম। তো তোমরা আস্তে আস্তে মিটিং লিড করতে থাকো, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, মানে ক্লাস শুরু করার আগে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? যদি আর কিছু জানার থাকে। নো স্যার, আর কিছু জানার নেই। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। আবার 29 তারিখে দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে, মানে দেখা হচ্ছে না, 29 তারিখে তোমাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। যদি কখনো কিছু প্রবলেম ফেস করো, never hesitate to contact me or any of us. Okay? So best wishes. তোমরা আস্তে আস্তে এবার মিটিং লিড করতে থাকো। থ্যাংক ইউ স্যার। Okay. তো সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে ধরো আমি প্রথমবারে কোনো ফিল্টার দিচ্ছি না যে এই ডেট থেকে করো বা ওই ডেট থেকে করো, আমি ফিল্টার একটাই দিচ্ছি যে আমি একটা নির্দিষ্ট সেট বা একাধিক সেটকে সিলেক্ট করছি। কিন্তু ধরো আমি যখন আবার এইটা তো এই হারভেস্টিং এর কাজটা তো আমাকে সুন্দরভাবে অথবা 1 সপ্তাহ এরকম ইন্টারভ্যালে চালাতে হবে, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে রেকর্ডটা অন করেছি তো। ঠিক আছে, তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে ইটস এ স্কেল সার্চ। আমি যেদিন হারভেস্ট করবো, ধরো এলটিএল আমরা গতকাল হারভেস্ট করেছি 4টে নাগাদ। স্যার বলছে কিছু বুঝতে পারলাম না, প্রচন্ড কেটে গেল কথা। খুব কেটে কেটে যাচ্ছে কথাটা। করি বলো তো, আমার তো আমি বেস্ট অ্যাভেলেবল নেটওয়ার্কটাতেই অ্যাড করলাম। আচ্ছা দেখো, দেখেও খানিকটা বুঝতে পারবো, হয়তো পুরো কথাটা না শুনতে পাও। যদি এটা চেঞ্জ করি, কিছু হচ্ছে issue with the headphone. It is the issue with this one. স্যার এখন ঠিক আছে তো স্যার? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ বলো, কি শোনা এবার ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, তাহলে কি হেডফোনের প্রবলেম? ওকে, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যদি এখন দেখি যে আমার এর কি অবস্থা, না এটা সম্ভবত OHS 1 2 3। ওকে, সো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, টাইম ইন্টারভ্যালের ইস্যুটা হচ্ছে আমি প্রথমবার যখন একটা আর্কাইভকে হারভেস্ট করছি তখন আমি কোনো ফিল্টার দিচ্ছি না, এক্সেপ্ট সিলেক্টিং দ্য করসপন্ডিং কালেকশন। কিন্তু যখন আমি সেকেন্ড টাইম তাকে হারভেস্ট করতে যাব, ধরো হারভেস্টিং যেটা হচ্ছে ইটস এ স্কেল সার্চ। আমি গতকাল 4টের সময় এলডিএলকে আর হারভেস্ট করেছি, আজকে আমি এখন সার্চ করলেও সেই গতকাল 4টে অবধি যা হারভেস্ট হয়েছে সেই রেজাল্টের ওপরেই আমাকে দেবে। তারপর থেকে যদি আরো 3-4টে মেটেরিয়াল এলডিএল এ আপলোড হয়েছে, হতেই পারে, তাহলে সেই রেজাল্ট আমি পাচ্ছি না। সুতরাং আমাকে একটা রুটিন জবের মধ্যে যেতে হয়, যে আমি হয় 2 দিন পর বা 1 দিন পর বা সেরকম হলে প্রতি 12 ঘন্টায় আমি এইটা হারভেস্টিং প্রসেসটাকে শিডিউল করে দিতে পারি। মানে এইটাকে বলে ক্রন জব। মেশিন অটোমেটিক্যালি সেটা স্টার্ট করে দেবে। সুতরাং যখন আমি সেকেন্ড টাইম এলডিএলকে হারভেস্ট করব, তখন আমি কি করব? তো আমি সাপোজ ধরো এলডিএলকে হারভেস্ট করতে চাইছি সেকেন্ড টাইম, আমি আবার ম্যানেজে গেলাম, কারণ এইটা তো আমার হয়েছে গতকাল 4টে অবধি যা রেজাল্ট পেয়েছি। লাস্ট ইন্ডেক্স দেখো বলেই দিচ্ছ তোমাকে 24/6/2021। তাহলে দেখো ও অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড টাইম যখন হারভেস্ট করতে যাচ্ছ, ও তোমাকে ডেট এবং টাইমটা অটোমেটিক সেট করে দিচ্ছে যে এইখানে যেহেতু লাস্ট ইন্ডেক্স হয়েছে 24/6,
এবং ওর টাইম স্ট্যাম্পও আছে, শুধু ডেট এখানে হয়তো টাইম স্ট্যাম্পটা এখানে ডিসপ্লে হচ্ছে না, বাট ইট হ্যাজ গট দ্য টাইম স্ট্যাম্প অলসো। তোমরা যেমন দেখো ভিউ ফাইন্ডে আমি যখন তোমাদেরকে দেখালাম কি দিস ইজ দ্য ওয়ে টু ইন্টিগ্রেট থ্রু হারভেস্টিং দিস পেজ অর গ্রিনস্টোন alongside Poha in View 5. তো তোমরা সেখানে দেখেছিলে you have observed that it is creating a file called last harvest.txt. So there the date stamp is there. Date stamp means date as well as the time. So here it also knows that up to which time it has been done. Then you can see যে আমি পরে যখন এটা দিচ্ছি তখনও অটোমেটিক্যালি এটা সেট করে নিচ্ছে। তাহলে অটোমেটিক্যালি যখন সেট করে নিচ্ছে, আমি যদি আনটিলে ব্ল্যাঙ্ক রাখি তাহলে এটা বোঝায় যে আপ টু প্রেজেন্ট ডেট অ্যান্ড টাইম, যে ডেট এবং টাইমে আমি এটাকে হারভেস্ট করতে চাইছি। ছোট রিপোজিটরির ক্ষেত্রে এটা কোনো ইস্যু না, কিন্তু বড় রিপোজিটরির ক্ষেত্রে এটা হতেই পারে যে তুমি প্রচুর ফাইল আছে, তুমি এক এক বছরের একবারে করতে চাইছো। ধরো এটা আমি জুন 2021 থেকে বা এক এক মাসে এটা করতে চাইছো, জুন থেকে জুলাই 2021 অব্দি করতে চাইছো, জুন 24 থেকে সে জুলাই 23। সো দ্যাট ইজ অলসো পসিবল কি তুমি এখানে এই ডেট এবং টাইমটা সেট করে নিতে পারো। তা আমি যদি এখানে আপডেট মেটাডাটা করি, এর মধ্যে যদি কোনো নতুন মেটাডাটা আসে তাহলেও সেটাকে করবে, হারভেস্ট করবে। তো এখানে দেখো যদি না আসে তাহলেও তোমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে যে নতুন কোনো মেটাডাটা আসেনি এবং কোনো কোয়ারি পাওয়া যায়নি। এইটা কিন্তু এরর নয়, যদিও এটা বলছে যে দ্য ফলোয়িং এরর সকার, কিন্তু অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে যে নতুন কোনো ডেটা ওখানে যায়নি। আবার যদি সিমিলারলি আমি এটা ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দেখি, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে ধরো ম্যানেজ করলাম, ও এইটাকে লাস্ট জবে হয়েছে তার থেকে করে দিল, আমি অন্য সেট সিলেক্ট করতে পারি, অন্য সেট সিলেক্ট হলে সঙ্গে সঙ্গে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর এটাকে এই কালেকশনটাকে আপডেটও করতে পারি। আপডেট মানে হচ্ছে লাইব্রেরি সায়েন্স যে কোনো কিছু হচ্ছে না, এখানেও কিছু হয় নট এট অল, নট ইভেন ডিলিটেড ওয়ান, নাথিং অ্যাডেড। So almost instantaneously you are getting to know that nothing has been added. So this management process is quite impressive. So from graphically you can do it. Most of the other harvester যেটা ভিউ ফাইন্ডে আমি তোমাকে দেখালাম, there is no way to do it graphically. You need to know a set of commands. যদিও বেশিরভাগ কম্পিউটার সায়েন্সের যারা কাজ করে তারা কমান্ড লাইনটাই বেশি পছন্দ করে। এই ইয়েতে ওএইচএসও কমান্ড লাইনের অপশন আছে, তুমি পিএইচপি কমান্ড ব্যবহার করেও হারভেস্ট করতে পারো, তো ব্যাক এন্ডে কাজ হবে। কিন্তু এখানে গ্রাফিক্যাল অপশন আছে, দুটোই করা যেতে পারে। বোঝা গেল অঙ্ক না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে হারভেস্টিং এর যে সমস্ত থিওরিটিক্যাল ব্যাকআপ, সেইটা আমাদের তোমার হচ্ছে যে পেপার 402-তে আমি আপলোড করে দেবো, সেইগুলো আমরা থার্ড সেমিস্টার থেকেই পড়ছি, সুতরাং আর কিছু এর দরকার নেই। এখানে যেটা থাকবে যে হারভেস্টার সফটওয়্যার কী কী আছে, তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করা যায় কিনা, এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে এখানে থিওরিতে আমি একটা আপলোড করে দেবো। তো আজকে আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট। একটা টেক্সট আমি অলরেডি আপলোড করেছি। সো লেট আস গো ফর দ্য presentation mode. The same whatever I covered in the text, that is available in the presentation through presentation. তোমরা প্রেজেন্টেশনটা দেখতে পাবে যখন আমাকে বলবে।
লাইভ সোর্স সেটিং, স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, সো এখানে যে কাজটা আমরা করব তোমাদের মধ্যে দু একজন এই প্রজেক্টটাও নিয়েছো, সেটা হচ্ছে যে মাল্টিলিঙ্গুয়াল ডিজিটাল লাইব্রেরি ডেভেলপ। সো মাল্টিলিঙ্গুয়ালের ক্ষেত্রেও তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই জানো অ্যাসকি, তারপর ইস্কি, তারপর ইউনিকোড, ইউনিকোড কেন এলো, কত রকমের ইউনিকোড ক্যারেক্টার সিস্টেম হয়, ইউসিএস যেটাকে বলি আমরা, UTF-8, UTF-16, UTF-32। ডেটাবেসের ক্ষেত্রেও তোমরা দেখেছো কি করে আমরা তোমার ক্যারেক্টার সেট, ডেটাবেস গতকালই আমরা দেখলাম কি করে ব্যাক এন্ডের ক্যারেক্টার সেট UTF-8 রাখতে হবে বা ইউনিকোড জেনারেল রাখতে হবে। তো আমি সেই সবের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি তার নিডটার মধ্যে এবং আরো কতগুলো টিপিক্যাল ইস্যুস এর মধ্যে। বিলিভ ইট অর নট, only less than 5% in India, people in India can read, write and speak in English. So all three. Some people can read, some people can read and write, some people can read, write and speak. সো যদি আমি এই তিনটে ক্যাটাগরি দেখি, একটা ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি বোঝা যায় সেটাতে তুমি লিখতে পারো কিনা, বলতে পারো কিনা, পড়তে পারো কিনা। পড়তে পারোটা সবচেয়ে লোয়েস্ট, লিখতে পারোটা সবচেয়ে হাইয়েস্ট। ইভেন এটা নিয়েও বিতর্ক আছে। তুমি যদি রাজস্থানে যাও কখনো, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকে গেছো, রাজস্থানে এটা আমি সবচেয়ে বেশি দেখেছি। এমন ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গাইড হিসেবে তুমি পাবে যে সে স্প্যানিশ, রাশিয়ান, জাপানিজ, everything they can say fluently. In fact, Japanese is a very tough language to uh, understand, to know, to speak. Still, একটা 12 থেকে 13 বছরের বাচ্চা 5 থেকে 6টা ফরেন ল্যাঙ্গুয়েজে অসম্ভব এফিসিয়েন্ট, ট্যুরিস্টদেরকে হ্যান্ডেল করছে এবং সেটাই তাদের কিন্তু ইউএসপি। ও যখনই দেখছে ওই দেশের লোকরা এসছে, ওদের কথাবার্তা শুনে বুঝছে, সঙ্গে সঙ্গে হি স্টার্টেড স্পিকিং স্প্যানিশ অর ফ্রেঞ্চ অর পর্তুগিজ। এরকম করে আমি 12টা ল্যাঙ্গুয়েজ অব্দি বলতে দেখেছি একটা বাচ্চাকে। কিন্তু যদিও তুমি ওকে আলফাবেটটা দাও, ও কিন্তু পড়তে পারবে না কোনটা এ কোনটা বি বা যেটা বলা হয়। সো এটাও একটা অদ্ভুত ব্যাপার যে স্পিক করতে পারলে সে রিড করতে পারবে বা রাইট করতে পারবে, এটাও নয়। বেশিরভাগ সময় যেমন আমাদের একদম বাড়ির বাচ্চারা, ছোট শিশুরা, তারা তো যে সেন্টেন্সগুলো বলে যখন কথা বলতে শেখে, সেন্টেন্সগুলো তো গ্রামাটিক্যালি ভুল বলে না। একটু বড় হলে গ্রামাটিক্যালি কারেক্ট বলে, মনের ভাব প্রকাশ করতে পারে, কমিউনিকেট করতে পারে, কিন্তু ওর তো তখন অক্ষর জ্ঞান নেই, ও তো তখন ও কিছু লিখতে পারবে না, কিন্তু তার আগে দেখো বলতে পারছে। তো এইটা জেনারেলি মানুষ শেখে শুনে শুনে। তাহলে আমরা যদি এই তিনটে ক্যাটাগরি দেখি, তো ইন্ডিয়াতে লেস দেন 5% পিপল, যারা সবাই বলতে পারে, তারা সবাই পড়তে বা লিখতে পারে না, আর অ্যাকচুয়ালি qualified through all these three parts of knowing a language. এখন হিন্দি 2020 সালের মধ্যে কথা ছিল এবং এসেও গেছে। By 2020, it was assumed 5 years back that Hindi and Bengali will be in top 5 mostly spoken languages of the world. কে এটা বলে দেয় আমাদেরকে, বা কোথা থেকে আমরা রেডিমেড ইনফরমেশন পাবো? Let me log out from here. রেডিমেড ইনফরমেশনটা পাবো একটা চমৎকার সাইট আছে, এথনোলগ। এথনোলগ ইজ আ গ্লোবালি রেপুটেড site. Etholog is basically talks about languages of the world. কতগুলো ডেডলি ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজের কি ক্যারেক্টারিস্টিক ফিচার, কান্ট্রি ওয়াইজ ল্যাঙ্গুয়েজ কীরকম হয়, তার ডিটেলস একটা গ্লোবাল লেভেলের তুমি একটা স্ট্যাটিস্টিক সবসময় এখান থেকে রেডি ওয়েতে পেয়ে যাবে। সে এশিয়া, সাউথ ইস্টার্ন এশিয়া,
রেজিস্ট্রেশন করলে তবেও বলছে দেবে, কিন্তু যদি তুমি এথনোলগে এখানে তুমি তোমার এটা রেজিস্ট্রেশন ইজ ফ্রি। পপুলেশন ওয়াইজ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ইস্যুস, এই সবগুলো এখান থেকে তুমি জানতে পারবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাকে এই ডেটাটা দেবে কোন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, কতজন স্পিকার আছে, কতগুলো তোমার কি বলবো ডেড ল্যাঙ্গুয়েজ, কতগুলো এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ আছে। তো অল language related data from all over the world are available through Etholog. উইকিপিডিয়া অনেক তোমার হচ্ছে এই ব্যাপারে রিচ ডেটা সেট আছে। উইকিপিডিয়াতেও তুমি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের এগেনস্টে সার্চ করো, ইউল বি গেটিং। So there are sources from where we can know, and from those sources it is relevant that the Hindi speaking people and Bengali speaking people, Bengali শুধুমাত্র তো ওয়েস্ট বেঙ্গলে বলা হয় না, অরুণাচল প্রদেশ, মৈতি is actually based on Bengali script। আসাম এবং বেঙ্গলিকে এখন একসাথে বলা হচ্ছে বেঙ্গলি আসামিজ স্ক্রিপ্ট, কারণ যেহেতু আসামের লোকেরাও বেঙ্গলি স্ক্রিপ্ট ব্যবহার করে উইথ লিটল বিট অফ মডিফিকেশনস। সো বেঙ্গলি আসামিজ স্ক্রিপ্ট সেখানেও আছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলে যে ল্যাঙ্গুয়েজ, মণিপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তার স্ক্রিপ্ট হচ্ছে বেঙ্গলি। এবং ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্সটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরো হিন্দি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট হচ্ছে দেবনাগরী। মারাঠা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট হচ্ছে দেবনাগরী। নেপালি ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট দেবনাগরী। কোঙ্কনীয় ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট দেবনাগরী। কিন্তু আবার যদি তুমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে আসো, স্ক্রিপ্ট ইজ গুরুমুখী। গুজরাটের স্ক্রিপ্ট ইজ অলসো গুজরাটি। বেঙ্গলি script is also known as Bengali. So from computing point of view, one script is available in some cases for n number of languages. The best example in India is Devnagari. Devnagariর ওপরে বেস করে we have a series of language, Moithili, Bhojpuri, Bundelkhandi, Awadhi। এইগুলো সবই কনস্টিটিউশনালি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ নয়, বাট দিস আর অল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই মুহূর্তে 480টার মতো ল্যাঙ্গুয়েজ আছে, 480। তার মধ্যে 13টা ল্যাঙ্গুয়েজ অলরেডি এক্সটিংক্ট, আর কোনো স্পিকার নেই তার। But India is very rich in language. We have 480 plus languages, all of only 22 are official language. এই যে মাঝে মাঝে বিতর্ক ওঠে না, হিন্দি রাষ্ট্রভাষা, এইটা রাজভাষা, এইরকম কিন্তু কোনো প্রভিশন আমাদের কনস্টিটিউশনে নেই। সেখানে হিন্দিরও যা স্ট্যাটাস, বোড়ো এবং সাঁওতালিরও তাই স্ট্যাটাস। কারণ 8 শিডিউলে এই 22টা ল্যাঙ্গুয়েজকে বলা আছে দিস আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াতে 480টা ল্যাঙ্গুয়েজ, তার প্রায় 2400-র মতো ডায়ালেক্ট। ডায়ালেক্ট আর ল্যাঙ্গুয়েজ আবার এক নয়। যেমন ধরো তুমি একই বাংলা, তুমি পুরুলিয়াতে যে বাংলাটা সে বলছে, বীরভূমে যে বলছে, আবার বারাসতে যে বাংলাটা বলছে, বা খাস দক্ষিণ কলকাতায় যে বাংলা বলছে, বা উত্তর কলকাতায় যে বাংলা বলছে, বাংলা সবই, কিন্তু ডায়ালেক্ট ইজ আর ডিফারেন্ট, থ্রোয়িং স্টাইল ইজ ডিফারেন্ট। এইগুলোকে বলে ডায়ালেক্ট। লট অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস, তারপর হচ্ছে যে ইনফ্লুয়েন্স অফ আদার নেবারিং ল্যাঙ্গুয়েজেস। এটা সব থেকে তুমি বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড লাগোয়া, বিহার লাগোয়া, সেখানে ডায়ালগ দেখতে একরকম, সেখানে প্রচুর হিন্দি শব্দ ঢুকে গেছে, থ্রোয়িং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এবং এমন অনেক অনেক শব্দ আছে তুমি যার মানেই বুঝতে পারবে। আবার সেখানে যদিও তুমি তার ওভারঅল মানেটা বুঝতে পারো, সিলেটি, বাংলাদেশের সিলেট বলে একটা প্রদেশ আছে, যার আসল নাম হচ্ছে শ্রীহট্ট, যেটা খুব ক্লোজ টু আমাদের এই শিলং বা নর্থ ইস্টের সাথে খুব ক্লোজ, মানে বর্ডারটা, শ্রীহট্টের বর্ডার অলমোস্ট শিলং থেকে তুমি যাতায়াত করতে পারো বাংলাদেশ বর্ডার। এবং এইবার গতবার আমরা শিলংয়ে গিয়ে ওই কি যেন ডাউকি লেকে গেছিলাম, সেটা বাংলা, ওই পার থেকে বাংলাদেশের লোকেরা আসছে দেখতে, এই পার থেকে ইন্ডিয়ার লোকেরা যাচ্ছে।
আর মাঝখানে পুলিশ আটকাচ্ছে বাংলাদেশের লোকদিকে এইদিকে আসার জন্য। তো একটা মাঝখানে শুধুমাত্র ওই নদীটা। তো এরকম তো অসংখ্য আছে। তো এই যে শ্রীহট্টের লোকেরা যে বাংলা বলে, বাংলায় বলবে, তুমি পাশে দাঁড়িয়ে একটা বর্ণ বুঝতে পারবে না। তাহলে এই যে সিলেটি বলে ওরা এটাকে, তাহলে কি এটা একটা ল্যাঙ্গুয়েজ? না, এটা একটা ডায়ালেক্ট। সেম ল্যাঙ্গুয়েজ, সেম স্ক্রিপ্ট, but the terminologies they are using, the throwing pattern, the style, everything is so different. The same language speaker cannot even understand. So language is a very big issue actually. কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের এশিয়ান রিজিয়নে ল্যাঙ্গুয়েজের সংখ্যা ক্রমশ কমছে। এটা একটা ইন্টারেস্টিং ইস্যু। আমরা যতদিন মানে যত ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছিলাম, মেন স্ট্রিমের যে অত্যাচার মাইনরিটি স্ট্রিমের ওপরে, যেমন ধরো মাইনরিটি বলতে আমি এখানে বোঝাচ্ছি ল্যাঙ্গুয়েজ মাইনরিটি। যেমন ধরো তোমরা নিশ্চয়ই এইটা লক্ষ্য করেছো, আমাদের যারা বীরভূম বর্ধমানের এদিকে থাকি তারা তো প্রতি মুহূর্তে লক্ষ্য করি যে ট্রেনে বাসে যে আমাদের সাথে এরা যায়, মানে সফর করে একই সাথে সাঁওতাল কমিউনিটির লোকজনরা, তারা নিজেদের মধ্যেও সাঁওতালি বলছে না, তারা বাংলা বলছে। এইটা কি হচ্ছে, মেইন স্ট্রিমের প্রভাব হচ্ছে মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ওপরে। তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে ক্রমশ সমস্ত মাইনরিটি ল্যাঙ্গুয়েজই কিন্তু এক্সটিংশনের দিকে যাচ্ছে। এইটা মেইন স্ট্রিমের যে কালচারটা আমরা তাদের ওপরে চাপিয়ে দিচ্ছি থ্রু টিভি, থ্রু রেডিও, থ্রু ডিফারেন্ট কাইন্ড অফ অনলাইন প্ল্যাটফর্ম। তো এইটা গোটা পৃথিবীতেই ঘটছে। মানে ইউনেস্কো অলরেডি বলেইছে যে প্রায় 85% মাইনরিটি ল্যাঙ্গুয়েজ আর এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, মানে তাদের হয়তো ভবিষ্যতে আর স্পিকারই পাওয়া যাবে না, সেই আলফাবেট, সেই ডায়ালেক্ট বিলীন হয়ে যাবে অতীতের গর্বে। এবং সেই জন্য ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস, ল্যাঙ্গুয়েজ আর্কাইভিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নাওয়াডেজ টু প্রিজার্ভ আওয়ার কালচার। কিন্তু সেইগুলো সবই অন্যান্য ইস্যু ল্যাঙ্গুয়েজের এগেনস্টে। আমি খালি বলতে চাইছি ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা হিউম্যান সোসাইটি। আর যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আরেকটা জেনারেল যেটা ইন্টারেস্টিং ইস্যু তোমাদের জেনে রাখা দরকার, যদি তুমি, ইন্ডিয়া ইজ আ ভাস্ট কান্ট্রি রিয়েলি, মানে আমরা গোটা পৃথিবীর 2.5% ল্যান্ড অকুপাই করে আছি। গোটা পৃথিবীর যদি ল্যান্ড তুমি ক্যালকুলেট করো তাহলে ইন্ডিয়া হচ্ছে অনলি 2.5%। এই 2.5% জায়গাতে কিন্তু গ্লোবাল পপুলেশনের 16% লোক থাকে। যেখানে কানাডায় তুমি দেখবে মাইলের পর মাইল জনবসতিহীন, সেখানে ইন্ডিয়াতে তুমি দেখতে পাবে না কোথাও তুমি 20 কিলোমিটারের বেশি ফাঁকাতে যেতে পারছো। 20 কিলোমিটার পরে পরেই তুমি একটা না একটা জনবসতি পাবে। সো দিস ইজ এ প্যাটার্ন অফ হিউম্যান সেটেলমেন্ট। কিন্তু তুমি যদি সমতলে দেখো তাহলে দেখবে প্রতি 400 কিলোমিটার পর পর ল্যাঙ্গুয়েজ বদলে যাচ্ছে। তুমি যদি কলকাতা বা হাওড়া থেকে ট্রেনে স্টার্ট করো, অ্যারাউন্ড 400 কিলোমিটার ইউ উইল বি এন্টারিং ইন দ্য কোর পার্ট অফ বিহার। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট ইজ ডিফারেন্ট। ভোজপুরি, মৈথিলি, বিহারি, অসংখ্য ডায়ালেক্ট আছে। আরো 400 কিলোমিটার যাও, লখনৌর যে হিন্দি তুমি পাবে, সেই হিন্দি আর আলিগড় বা দিল্লির হিন্দি এক নয়। আবার তুমি যদি এদিকে বেনারস আসো, সেই হিন্দি আবার এক নয়। আরেকটু দূরে যদি তুমি মধ্যপ্রদেশের দিকে যাও, ঝাঁসি, তারপর ভোপাল, গোয়ালিয়র, দেন দেয়ার ইজ অ্যানাদার ডায়ালেক্ট। সো ইন্ডিয়াতে সমতলে প্রতি 400 কিলোমিটার পর পর ল্যাঙ্গুয়েজ বদলে যায়। আবার তুমি যদি নর্থ ইস্টে যাও তাহলে প্রতি 4 কিলোমিটার পর পর ল্যাঙ্গুয়েজ বদলে যায়। এভরি 4 কিলোমিটার ল্যাঙ্গুয়েজ ইজ চেঞ্জিং। যখনই তুমি আসাম বর্ডার ছাড়ালে নর্থ ইস্টে, তারপর থেকে প্রতি 4 কিলোমিটার পর পর ল্যাঙ্গুয়েজ বদলে যাচ্ছে। সো দিস আর ভেরি পিকুলিয়ার থিং ইন ইন্ডিয়া। অ্যাপার্ট ফ্রম দিস, তোমরা ছোটবেলা থেকে পড়েছো যেটা বইতে, দ্যাট ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি অনেকগুলোই বলেছো, তার মধ্যে ল্যাঙ্গুয়েজে একটা অসম্ভব ইউনিটি ইন ডাইভার্সিটি আছে।
সেই ইউনিটি ইন ডাইভার্সিটি কি, এটা তো তোমরা সবাই জানো, আমি এখানে আসছি না, যে অ্যাস্কিট থেকে শুরু করলাম জার্নি, তারপর ইস্কিতে এলাম অ্যান্ড সো অন। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, দেখো এখানে ইন্ডিয়াতে যত ল্যাঙ্গুয়েজ আমরা বলি, যতগুলো ইউনিকোড কম্প্যাটেবল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আমরা তো কম্পিউটারে যখন ডিল করি ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করি না, ভাষা নিয়ে ডিল করি না। উই আর ডিলিং উইথ দ্য স্ক্রিপ্ট, লিপি। ভাষা এবং লিপির মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে আগে। সো উই আর ডিলিং উইথ দ্য স্ক্রিপ্ট। যেমন ধরো আপনি বললাম তোমাদেরকে দেবনাগরী কে কেন্দ্র করে অনেকগুলি ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আমি মারাঠি, কোঙ্কনি, নেপালি, হিন্দি, ভোজপুরি, মৈথিলি সবগুলি কি হ্যান্ডেল করতে পারবো? আমাকে আলাদা খাটতে হবে না যদি আমি দেবনাগরীকে ক্যাপচার করতে পারি। আমি যদি বেঙ্গলি স্ক্রিপ্ট ম্যানেজ করতে পারি, আই ক্যান হ্যান্ডেল বেঙ্গলি, আসামিজ, মৈতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, সিলেটি, because script is the same or almost same. So this is the first lesson, that we are handling script, not language in computer. এই স্ক্রিপ্ট যদি আমার গুরুত্বপূর্ণ হয়, তাহলে 3rd century BC থেকে it started from a single script including Urdu. মনে রাখো, এই সাবকন্টিনেন্টে আগে বলা হতো যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। এই কথাটার একটা প্রভাবটার কিন্তু খুব একটা বড় মানে আছে। ভারত বলতে আমরা এখন যে ভারতবর্ষ বুঝি, এইটা কিন্তু আগের কনসেপ্ট ছিল না, এইটা ইংরেজদের দেয়া কনসেপ্ট। তারও আগে যে কনসেপ্ট, কন্টিনেন্টের সমস্ত কিছু, যদি তুমি মহাভারতের থেকে যে হিস্ট্রিটুকু বার করা যায়, তাতে দেখো যে গান্ধারী এসেছিলেন গান্ধার থেকে। গান্ধার কোথায়? আফগানিস্তান, কান্দাহার। এদিক থেকে তুমি যদি রামায়ণের দেখো, রাবণের অবস্থান যেখানে ছিল সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? দ্য এন্টায়ার সাবকন্টিনেন্ট, এখন যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, ইভেন জাভা এবং সুমাত্রা, আঙ্কর ভাট, তো প্রচুর হিন্দু সভ্যতার নিদর্শন বা পুরনো সভ্যতার ভারতীয় সভ্যতার নিদর্শন আছে। তো এইটা পুরো সাবকন্টিনেন্টের যে ল্যাঙ্গুয়েজ, শ্রীলঙ্কার সিংহলি ভাষা, উর্দু, সবার অরিজিন হচ্ছে ব্রাহ্মী। দ্য স্ক্রিপ্ট ইজ ব্রাহ্মী। ইউনিটি ইন ডাইভার্সিটিটা দেখো, 1st century after Christ, it took a sharp turn. Northern script and southern script. Southern script মানে হচ্ছে বিন্ধ্য পর্বতের ওই দিকে, মানে যে রামায়ণ এবং মহাভারতের তুমি যদি প্রেক্ষিত দেখো, তাহলে দেখবে সেইটার কিছুই না, একটা গল্প, আর্যদের সঙ্গে অনার্যদের বিবাদের গল্প। বিশেষ করে রামায়ণ তো তাই, যে আর্যরা ভারতবর্ষে এশিয়া মাইনর থেকে ঢুকেছিল, তাদের সঙ্গে লোকাল নেটিভ এবং তাদের যে বিরোধের গল্প, যুদ্ধের গল্প। তো ব্রাহ্মী থেকে স্টার্ট যদিও হলো, তারপরে সেটা দুটো টার্নে সাব টার্নে ভেঙে গেল। একটা হচ্ছে সাউদার্ন স্ক্রিপ্ট বিন্ধ্য পর্বতের ওদিকে, আর একটা হচ্ছে নর্দার্ন স্ক্রিপ্ট বিন্ধ্য পর্বতের এদিকে। নর্দার্ন স্ক্রিপ্টের মধ্যে এইগুলি পড়ে জেনারেলি। তুমি যদি একদম ক্লোজ টু বর্ডার দেখো, যেদিক থেকে এরিয়ানরা ঢুকেছিল, ইনভেট করতে শুরু করেছিল, তো ফার্স্ট কাম পাঞ্জাব। সো গুরুমুখী, দেবনাগরী, গুজরাটি, বেঙ্গলি, ওড়িয়া, দিজ আর অল নর্থ ইন্ডিয়ান স্ক্রিপ্ট we call it. And in South Indian script there are the classic one, Tamil, the oldest language of the world, almost the oldest of the world among many other languages. এবং ইন্ডিয়ার ক্ষেত্রে দা ওল্ডেস্ট, ওয়ার্ল্ডের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ইন্ডিয়ার ক্ষেত্রে দা ওল্ডেস্ট ক্লাসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। সো মালায়ালাম, তামিল, কানাডা, তেলেগু, দিজ আর অল ওয়েল নোন southern script, or you call Dravidian script. So one is the Aryan script or northern script, another is the Dravidian script, or but all originated from Brahmi. তার ফলে কি হলো, যে অনেকগুলি অদ্ভুত ইউনিটি এলো। তো ইউনিটিতে যাওয়ার আগে দেখে নাও, নাটসেল আমরা প্রথম যা বললাম, যে অরিজিন ইজ ব্রাহ্মী,
Then it took or divided into two major groups, northern script and southern script. Presently, India has got 407 living language and 11 extinct language. Now it is 13 actually. So 407 living language and 13 extinct languages. We have 22 constitutionally recognized languages. 10 different scripts are there, but one script can represent many languages. That is also there. As I said, the 10 different script can handle 22 languages, and our target is script, not language. So initiative started way back in 1983, that how we can use this multilingual thing in day-to-day computing. ISKIS developed by Department of Electronics. This ISKIS actually formed the basis of Unicode, the basically Indian language block of Unicode. Then 88 it got again a revision, but both developed by Department of Electronics. Presently it is called MIT, Ministry of Information Technology, or MEIT possibly, Ministry of Electronics and Information Technology. Then CDAC developed GIST-card for data entry on the top of ISKI. Then ISFOC developed, iTrans developed for automatic translation from one Indian language to another Indian language, but these are all bilingual in nature. Then came Unicode, as you know. Unicode is a 2-byte code, 16-bit code. Hey, Raka, তোর class আছে? So you use better this Geo5. I am using Airtel. Okay. So this 2-byte code. It's universal, efficient, and convertible. Need that this one. So the present version of Unicode is I have given it wrongly. Here it is basically 7.0 or possibly 8.0. So present version is 7.0. Three form we know: UTF-8, UTF-16, and UTF-32. And this is the Indian language block in Unicode. It starts from Arabic is also considered as an Indian language, Indian subcontinent language in Unicode. It starts from the beginning, then Arabic followed by Devanagari, then comes our mother language, Bengali, followed by Gurumukhi, and you can see each language is given how many space. Can you tell me? Each language allotted a uniform number of unique characters. What is this? Anyone? These are Unicode's hexadecimal code. This is called. Each language got how many unique characters, and this is constant for every language in India, Unicode, not for only Indian language. But this is the code spec for Indian script. Every language is basically যেহেতু ইস্কির ওপর, এটা একটা কমন সেন্সের কোশ্চেন ছিল। ইস্কি is a basically a 8-bit code, 2 to the power 8, কিন্তু আমাদের কম্পিউটারের যে কিবোর্ডের সঙ্গে যদি তুমি এটাকে অ্যাড করো, তো বেসিক্যালি উই নিড অনলি 104 number of keys available in the computer keyboard. So altogether 127 or 128 can do the thing. So 2 to the power 7 at the best can do the thing. Now you see here the beautiful mathematics created by Unicode. Each language got 128 character space. So it's say Devanagari, Hindi O. It starts from the vowel Hindi O. 2304 is the code. Then you add 127, you will be getting 2431. Then Bengali start from 2432. You add another 127, you will be getting 2559. 0 to 127 is basically 128 number of characters. So each code space is basically got a uniform 128 characters. And interestingly, Unicode is not giving punctuation marks for in a different way. Let me explain this one. Say for example, তুমি যখন একটা বাংলাতে একটা সেন্টেন্স শেষ করো, সেইটা কিভাবে দাও, কিভাবে ইন্ডিকেট করো যে সেন্টেন্সটা শেষ হলো?
দাড়ি দিয়ে দাড়ি বলতে পারো, পূর্ণচ্ছেদ বলতে পারো। হিন্দি কেউ দেখেছো? হিন্দি কেউ জানো এখানে বা পড়তে পারো? পূর্ণ বিরাম দিয়ে শেষ হয়। এটা তো মানে কি বলবো, ক্যারেক্টারটা তো একই। হ্যাঁ তুমি স্যার। বাংলাতে যেটাকে পূর্ণচ্ছেদ বলছো, হিন্দিতে সেইটাকেই তুমি পূর্ণ বিরাম বলছো, কিন্তু ক্যারেক্টার স্পেসটা একই। আবার তামিলে তুমি, তেলেগুতে সেটাকে বলছো দণ্ডা, একই দণ্ডা সাইন। তামিলে তুমি সেটাকে বলছো ডাবল দণ্ডা, মানে দুটো। তামিলে যখন একটা ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স শেষ হয় তখন পরপর আমরা যেমন একটা পূর্ণচ্ছেদ দিই, ওরা দুটো দেয়। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে আমি তোমাদেরকে বলছিলাম ইউনিটি ইন ডাইভার্সিটি। সো অলমোস্ট অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এন্ডস উইথ এ পূর্ণ বিরাম or পূর্ণচ্ছেদ or danda sign. So this is called danda sign. And that danda sign is not, it is Bengali danda, it is Hindi Devanagari, it is Tamil, it's Telugu. That is not available in Unicode. Unicode gives one character space for danda, and each of the language requires that danda sign will be using that code only. So you are saving character positions. So that is a unique thing in Unicode. So repeated number of characters are not represented separately throughout the code space. It is represented only once. For example, comma, semicolon, danda sign, dot sign, all common punctuations are only once it is given. Which languages require that, they need to use that particular code to end the sentence or to give punctuation in between the sentence. So this is basically you can see here that, let me try to increase the size. You cannot see it closely, no? It's slightly hazy for you. Is it? হ্যাঁ স্যার, ছোটগুলো দেখা যাচ্ছে না। Let me try. ওকে, দিস, আচ্ছা আমি তো এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তখন দেখতে পারবে। কোনো এফেক্ট হচ্ছে না, তাই তো? না না স্যার, স্যার, একই রকম হচ্ছে। ওকে, হচ্ছে এফেক্ট, বাট নট ইন এ ডিজায়ার্ড ওয়ে। এনিওয়ে, এফেক্ট হচ্ছে, একটু বড় করতে পারছি। নাও ইটস স্লাইটলি ক্লিয়ার। হ্যাঁ স্যার, আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এর চেয়ে বেশি হচ্ছে না, কিন্তু তোমরা যখন আমি শেয়ার করবো দেখে নেবে। এখানে দেখো এই স্কোর স্পেকটা বেঙ্গলির ক্ষেত্রে, এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সত্যি, বেঙ্গলির ক্ষেত্রে কিরকম ভাবে হচ্ছে। So it starts with different kind of punctuation signs, or these are called vowel, and some of the character we never use nowadays, li,
that is also there. A, O, then consonant starting from ko, then numerals. So these are all actually coming within the 128 code spec. So now if you see here that if I keep Tamil, Bengali and these side by side, so you can see it here how it is working. That interesting thing is that you have seen that after Devanagari is Bengali is coming. So if I add 127 with Bengali Devanagari o, it will automatically translate it to Bengali o. If we add another 127 plus 127 by calculating from where Tamil is coming, then it can automatically transfer Bengali or to Tamil or. And here lies the unity in diversity. You see here, Tamil is a different language. Hindi or these are all three different scripts. Although Bengali and Devanagari belonging to the same family, Northern script family, Indo-European language we call it, and Tamil is a Dravidian group. But here you see the vowels are same. O, A, Hosoi, Dirghoi, all are available in Hindi, in Bengali and in Tamil. So 5 vowels are common in every, 5 or 6 rather, in every Indian languages. The major vowels are same. Then there is another issue is that the end of the sentence symbol, আমরা অলরেডি ডিসকাস করলাম পূর্ণ বিরাম বা পূর্ণচ্ছেদ। আর একটা ইউনিটি যেটা হচ্ছে সেটাও খুব অদ্ভুত, নাম্বার অফ আলফাবেটস। বাংলাতে টোটাল আলফাবেটের সংখ্যা কত? কতগুলি বর্ণ আছে? এনিওয়ান? ইংরেজিতে যেমন 26টা আলফাবেট, বাংলাতে আলফাবেটের সংখ্যা কত? 52, rather 53 যদি তুমি লিখে ধরো। Do you know in all Indian languages the number of alphabets centers around 50? The lowest is 47, the highest is around 56. So all centers around the unique number of 50. That is again a great unity in diversity. প্রতিটাতে ভাওয়েলের সংখ্যা এক, প্রতিটার সেন্টেন্স এন্ডিং প্যাটার্ন এক। আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে পৃথিবীর একমাত্র ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যুক্তাক্ষরের কনসেপ্ট আছে, গ্লিপ যেটা বলি। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যোগ হতে পারে। বাই দ্য ওয়ে, নিশ্চয়ই তোমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে বলতে হবে না। ভাওয়েল আর কনসোনেন্ট আমরা যেমন ইংরেজিতে বলি সেরকম বাংলাতে বলি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তো এই দুটোর মধ্যে লিঙ্ক হতে পারে। যেমন ধরো ক প্লাস হস্যই কি হচ্ছে কি, তাহলে এই যখন তুমি কি লিখছো, ধরো বাংলাতে লিখলে কয়ে হস্যই কি, সেখানে দুটো ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি। ক ইজ এ কনসোনেন্ট অ্যান্ড হস্যই ইজ আ ভাওয়েল। এই দুটোর মধ্যে যে একটা শর্ট হ্যান্ড সাইড হয়ে গেল সঙ্গে সঙ্গে কয়ের সামনের দিকে। এই যে তুমি সাইনটা দিচ্ছ হস্যইকারের, সেটা তো বেসিক্যালি ইটস কল্ড এ গিজমো অর শর্ট হ্যান্ড সাইড অফ দ্য ক্যারেক্টার হস্যই। সিমিলারলি যখন তুমি লিখছো কয়ে দীর্ঘই, তখন হচ্ছে অ্যাকচুয়ালি ক প্লাস দীর্ঘই। তুমি যখন লিখছো ক ওকার, ধরো কোন কোন, ক ওকার, তখন অ্যাকচুয়ালি ক প্লাস ও, শর্ট হ্যান্ড সাইনটা কি হচ্ছে কনসোনেন্টের চারিদিকে যাচ্ছে। সুতরাং এই গ্লিপটা খুব ইন্টারেস্টিং। তুমি অসংখ্য তুমি এই গ্লিপ তৈরি করতে পারো, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে এই কনসেপ্টটাই অ্যাভেলেবেল নয়। এটাতে ইন্ডিয়ানরা অনেক সুপিরিয়র ছিল সেই সময়তে। কি করে আমরা বর্ণে বর্ণে মিলন ঘটিয়ে নতুন শব্দ আনছি। যেমন ধরো টক্করের কয়ে কয়ে আর প্রাক কথনের কয়ে কয়ে তো এক জিনিস নয়।
টক্কর যখন তুমি লিখছো তখন ক আর ক যোগ হয়ে একটা গ্লিপ তৈরি করছে কয়ে কয়ে। আবার যখন তুমি বলছো প্রাক কথন তখন তুমি কয়ে কয়ে অ্যাড করে দিচ্ছ না, ক দুটো কয়ের মধ্যে একটা হসন্ত রাখছো প্রাক কথন কথাটা বোঝাতে। এই যে বিভিন্ন রকম ভাবে আমরা কনসোনেন্টের এই যে গিজমো ব্যবহার করি, শর্ট হ্যান্ড সাইড, কনসোনেন্টের ওপরের দিকে, বাঁ দিকে, ডান দিকে, নিচে, চারিদিক ঘিরে। যেমন যখন তুমি বলছো মৌ, তখন তুমি ময়ের চারিদিকেই দেখো একটা কনসোনেন্ট করছো, ম প্লাস ও। তো এইরকম খুব পিকুলিয়ার যে যুক্তাক্ষরের কনসেপ্টটা আছে সেইটা একমাত্র ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলিতে আছে এবং সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলিতে আছে। সো দিস ইজ এগেন এ ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে যেমন দেখো একটা গ্লিপ দেখানো হচ্ছে কিভাবে তৈরি হয়। পূর্তি, এই কথাটা তুমি প্রথমে দেখে মনে হচ্ছে তোমার দুটো শব্দ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি কি রয়েছে দেখো। ইট ইজ বেসিক্যালি মেড আপ অফ 6 ক্যারেক্টার। তো ইউনিকোড তোমাকে এই যে ছবিটা, এই যে রেন্ডারিংটা, এইটা তোমাকে ইউনিকোড করে দিচ্ছে না, এইটা করছে ফন্ট, যেটাকে আমরা বলি রেন্ডারিং ইঞ্জিন। যেমন লিনাক্সে ব্যবহার করা হয় প্যাঙ্গো, উইন্ডোজে ব্যবহার করা হয় ইউএসপি 10.dll. So this rendering engine is basically connecting all the characters using the font. Font can be TTF font, two type fonts, or OTF, open type font. So any of the font, যেমন লিখন আমরা ব্যবহার করেছিলাম গ্রিনস্টোনের ক্ষেত্রে বাংলা করার জন্য, বৃন্দা উইন্ডোজে আছে, গুগল তৈরি করেছে ন্যাটো, নোটা অ্যাকচুয়ালি, স্যান্স সেরিফ অ্যান্ড বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য। সো দিস আর কল্ড ওটিএফ। এবং এর মধ্যে দেখো 6টা অ্যাকচুয়ালি ক্যারেক্টার কিভাবে নিজেদের মধ্যে অ্যাড আছে। এবং দুটো ল্যাঙ্গুয়েজকে যেটা যোগ করে, দুটো কনসোনেন্টকে বা একটা কনসোনেন্ট একটা ভাওয়েলকে, সেটাকে আমরা বলি লিঙ্কিং কি। So this is again an interesting thing, and this kind of rendering আর যুক্তাক্ষর যেটাকে আমরা বলে থাকি সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এরপর আমি যেটা বলছিলাম যে ইনপুট, রেন্ডারিং অ্যান্ড গিজমো। আমি যখন কয়ে হস্যই বলছি তখন অ্যাকচুয়ালি ইট ইজ বেসিক্যালি কানেকশন বিটুইন টু, ওয়ান কনসোনেন্ট ওয়ান ভাওয়েল, ক প্লাস হস্যই। নাও দ্য গিজমো ইজ ফর্মিং দিস শর্ট হ্যান্ড সাইড, ক প্লাস ও, কো। এখানে দেখো কখনো কখনো দুটো কনসোনেন্ট টু কনসোনেন্ট, যেমন ক্লাস, ক ল, ক্রান্তি, কতগুলো অক্ষর ইউনিকোড ভিত্তিক ইনপুট আমরা দিচ্ছি, ক, হসন্ত, র, আকার। তো তবে গিয়ে এই গ্লিপটা আসছে, এই ছবিটা আসছে। একটা বর্ণ, এই যে অ, আ, হস্যই, ক, ক, খ বলছো, এইগুলো কি অ্যাকচুয়ালি কি মনে হয় তোমাদের? এগুলো তো বর্ণ তো বটেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো একটা ছবি। এই ছবিটা কি রিপ্রেজেন্ট করে? হোয়াট ক ইজ রিপ্রেজেন্টিং? যেমন এ বি সি ডি আলফাবেট গুলো, এগুলো তো কিছুই না, এক ধরনের সিম্বল, পিকচার। তো এই পিকচারটা কি রিপ্রেজেন্ট করে? ধরো বাংলাতে যদি তুমি ক বলো, খ বলো, যে কোনো কিছু একটা বর্ণ বলো, তো হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? স্ক্রিপ্টটা না, ধ্বনিটা। তুমি যে শব্দটা তোমার ভোকাল কর্ড দিয়ে বেরোচ্ছে, ক যখন বলছো, খ যখন বলছো, গ যখন বলছো, তখন সেই শব্দ বা ধ্বনিটাকে রিপ্রেজেন্ট করছে ওই পার্টিকুলার বর্ণ। বোঝা গেল? এটা পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সত্যি। প্রতিটা ধ্বনিকে রিপ্রেজেন্ট করে এক একটা বর্ণ, এক এক ধরনের সাউন্ডকে রিপ্রেজেন্ট করে বর্ণ। কারণ তুমি যদি আবার ভাষার ভেতরে যাও, ভাষা তো কিছুই না, ইটস এ কম্বিনেশন অফ ডিফারেন্ট সাউন্ডস, যেটাকে আমরা মিনিং তৈরি করে নিয়েছি টু কমিউনিকেট বিটুইন ইচ আদার। সো at the core of the core, every alphabet of any language represents sounds of that particular language. তুমি কিভাবে ওই ধ্বনিটাকে উচ্চারণ করছো। কারণ প্রথমে যখন মানুষ ভাষা শেখেনি, তখনও তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতো বিভিন্ন ধরনের শব্দ করে, গলা দিয়ে বিভিন্ন শব্দ বার করতো। তুমি যখন শীষ দাও তার যে একটা শব্দ, আবার যখন তুমি
কি বলবো, হাঁচি বা কাশি হয় তখন তার শব্দ, সবই তো তোমার একই ভোকাল কর্ড থেকে তৈরি হচ্ছে। তো তোমরা যখন কমিউনিকেট করতাম তখন এরকম বিভিন্ন শব্দ তৈরি, মানে ধ্বনি তৈরি করতাম, সেই ধ্বনিগুলি পরবর্তীকালে আমরা আলফাবেট হিসেবে রিপ্রেজেন্ট করেছি। তো ডেফিনেটলি থ্রু ডিফারেন্ট কাইন্ড অফ সফিস্টিকেশন, কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা ধ্বনিকে রিপ্রেজেন্ট করে প্রতিটা আলফাবেট। এবং এই শব্দটা কনসোনেন্ট টু কনসোনেন্ট পসিবল, কনসোনেন্ট টু ভাওয়েল পসিবল, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট অলসো পসিবল। যেমন এখানে দেখো ক, হসন্ত, র, কত কিছু দিয়ে এটা তৈরি হচ্ছে। সো আমরা যখন এই পুরো জিনিসটাকে কম্পিউটারাইজ করতে চাইবো, তখন আমাদের সিস্টেম লেভেলের একটা রিকোয়ারমেন্ট আছে আর ল্যাঙ্গুয়েজ লেভেলের একটা রিকোয়ারমেন্ট আছে, কোন ল্যাঙ্গুয়েজটাকে তুমি হ্যান্ডেল করছো। কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস। ফর অল languages, these are the requirement if you go for the multilingual computing. First one is that your operating system must be Unicode compliant, like Windows XP onwards, or Linux right from the almost right from the beginning. যখন আমার ইউনিকোড তৈরি হলো তারপর থেকে লিনাক্স কিন্তু ইউনিকোড কম্প্যাটেবল হয়ে উঠছে। এখন সমস্ত লিনাক্স ডেরিভেটিভ ইউনিকোড কম্প্যাটেবল। সো অপারেটিং সিস্টেমটাকে ইউনিকোড কম্প্যাটেবল হতে হবে। টেক্সট এডিটর যেটা আমি ব্যবহার করছি একটা প্রোগ্রাম লেখার জন্য, মেসেজ লেখার জন্য বাংলাতে, সেইটাকে ইউনিকোড কম্প্যাটেবল হতে হবে, নাহলে আমি মেসেজ এবং টেক্সটগুলো লিখতে পারবো না। প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যেটা আমি ব্যবহার করছি, পিএইচপি, পার্ল, তাকে তো এই টেক্সট এডিটর বা প্রোগ্রামটা হ্যান্ডেল করতে হবে ইউনিকোডে, সুতরাং তাকে ইউনিকোড কম্প্যাটেবল হতে হবে। ব্যাক এন্ডের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছি তাকেও ইউনিকোড কম্প্যাটেবল হতে হবে। মারিয়াডিবি বা মাইস্কুয়েল যদি UTF-8 ক্যারেক্টার সেট সাপোর্ট না করে, তাহলে কি আমি কোনো একটা মাল্টিলিঙ্গুয়াল রিপোজিটরিকে হারভেস্ট করতে পারবো? পারবো না। ও তো হোল্ডই করতে পারবে না ইউনিকোড ক্যারেক্টারকে। সো এই চারটে জিনিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যা ল্যাঙ্গুয়েজে আমি ব্যবহার করি না অ্যাপার্ট ফ্রম ইংলিশ অর ইউনিকোড এনভায়রনমেন্টে। অ্যান্ড যদি আমি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক রিকোয়ারমেন্টে আসি, যদি ধরো আমি আমার কম্পিউটারে হিন্দি, বাংলা, ওড়িয়া তিনটে ভাষাই করতে চাই, তাহলে আমার ওই তিনটে ভাষার ভার্চুয়াল কিবোর্ড চাই, যাতে করে আমি ইউনিকোড কমপ্লায়েন্ট ইনপুট দিতে পারবো। ওই চারটে ভাষার জন্য রেন্ডারিং ইঞ্জিন চাই। ফর্চুনেটলি one Indian rendering engine can represent many Indian languages. For example, let me give you one example of say as I said, Pango rendering engine, the latest one in Linux. So Pango can handle all 22 officially recognized Indian language in through one engine. So it does not mean that I am managing 4 different languages in my machine, so I need to use 4 different rendering engines. So I will use one rendering engine for Indian languages, and any at least one or more than one Indian languages I can utilize. So virtual keyboard you need exclusively for that particular language. For example, Bengali virtual keyboard, Oriya virtual keyboard, etc. And I am going to show you one particular site called TDI, Technology Development for Indian Languages. They developed one virtual keyboard which can be changed from one Indian language to another Indian language. That means again you do not have to install Obro for Bangla, Bolnagri for Hindi, Oriya word for Oriya script, and so on. You just download that one from TDI. You select your language. The same program will change to Oriya, to Bangla, to Devanagari, to Tamil, to Telugu as per your requirement. So that is also possible. Virtual keyboards may be different, or maybe a single set can handle many Indian languages. Rendering engine will be one and only the Pango engine of the operating system. If you are using Windows, it will be USP 10.
and if you are using Linux, it is Pango. An open type font. This is again a requirement for in a specific language. তোমরা দেখেছো লিখন Unicode compliant Bengali form, Mukti, then Ekuse. These are all OTF developed for Indian. Similarly, দেবনাগরীর ক্ষেত্রে আছে, ওড়িয়ার ক্ষেত্রে আছে। তো এগেন your system কোনো একটা পার্টিকুলার ওটিএফ পৃথিবীর মানে সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতে পারবে না। তুমি যদি ধরো গুগলের নোটা স্ক্রিপ্ট ব্যবহার করো, তাহলে দেয়ার ইজ নোটা স্যান্সেরি ফর বেঙ্গলি, ফর ওড়িয়া, ফর দেবনাগরী। Separately you can install, or you can install the entire block for Indian languages in one go. But anyway, when you are using entire block, then also you know, your script are different, your fonts are different. যদি আমরা এখানে দেখি, আমি এখান থেকে যখন বেরিয়ে যাব তখন দেখাবো তোমাকে what happened again. So অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে ফেডোরা, উইন্ডোজ এক্সপি, টেক্সট এডিটরের মধ্যে নোটপ্যাড, ইউনিএডিট, জিএডিট, দিস আর অল ইউনিকোড কম্প্লায়েন্ট। ফাস্ট পেস্ট প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আমরা পিএইচপি, পার্ল, জেএসপি, যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, কোহা, জিএসডিএল, ডিসপেস। বেঙ্গলির ক্ষেত্রে যদি আমি বলি যে ভার্চুয়াল কিবোর্ড হতে পারে অপ্টো, রেন্ডারিং ইঞ্জিন মধ্যে ডিপেন্ডিং অন দ্য অপারেটিং সিস্টেম ইউএসপি 10 or Pango. Open type font may be anything, Likhon, or this FP is basically stands for Free Bangla Fonts Program. এইটা হচ্ছে বাংলাদেশ করেছে, ওরা নাম দিয়েছে এটার হচ্ছে 21 বাংলা। So the entire FP you can download from 21 Bangla site, mainly meant for Windows operating system, but nowadays Linux fonts are also available. But after Google developed this Noto family fonts, then there is almost no need to install it separately. Each and every machine now contains Noto. So globally যদি তুমি দেখো your Google database, when you are search by any Unicode compliant search query, but that must be you must give input from a Unicode compliant virtual keyboard, so it can search Bengali. Yahoo is also Unicode compatible globally. Our DSpace we have way back in 2001, 2005, we changed the entire interface of Vidyasagar University repository. So this is a typical interface of DSpace. Then these are the how you can upload document in Bengali, how you can enter metadata, how you can go for browsing and other things. So all are there. So this is another interface of DSpace. We call it Mannequin interface. So even not only this kind of messages can be translated, but also this kind of this Boolean operator, and or not, then different kind of metadata field, all can be translated and represented in Bengali. Koha, the entire Koha, long way back we did for our community information service and Koha management. We integrated this Bengali interface in Koha. You can search. This is the old Koha interface. গ্রিনস্টোন তোমরা জানো যে এরকম ভাবে তোমরা অলরেডি কাজ করছো, বাট দিস ইজ অলসো পসিবল। তখন ইউনিকোড আরো অনেক বছর তিনেক আগের এই প্রজেক্ট, তো তখন তো এত উন্নত ছিল না ইউনিকোড, তো আমাদেরকে বাটন নেমগুলো ইমেজ করতে হয়েছিল। এখন তো সেটাও সম্ভব যে তুমি বাটন নেমও করতেই পারো মাল্টিলিঙ্গুয়াল। সো ইট ক্যান রিপ্রেজেন্ট, it can highlight,
You can enter data, and that's all. But let me show you our latest initiative related to this one. I did some mistake here. So let me show you that from our department we took a project for changing viewfind interface. আমি তোমাদেরকে আগের দিন ভিউ ফাইন্ড দেখিয়েছি, সো আস্তে আস্তে আমরা ভিউ ফাইন্ডে ঢুকছি এইভাবে। লেট মি স্টার্ট। চলো, okay. So now let me go to the browser and call viewfind. Okay, so you can see here that this is the viewfind interface, but this is the English language. If as a user you can go for the Bengali and Hindi, you can also represent in Bengali interface. Now suppose you can start something where this is advanced search interface. So this has done by where there is nothing. Do I have anything here? Only one thing available. Catalog North Bengal University. Suppose here I have India. So now you can see, so it can give you all kind of Bengali. So this loading is not a good Bengali. We need to change it. It's a typical translation. So this English translation of Bengali and Hindi have been done by one of the ex-research scholar of the department, Dr. Debabrata Borman. He is now working as an assistant librarian, possibly in Bahrampur KN College. So these are the things, and you can see all kind of Bengali here. Similarly, I can write from here. I can. These are the improvements happening, that the same theme it can automatically change the same. It will not change the, it will only change the languages. So anyone can change the language, and page will not be changed, only the language or interface will be changed. So presently we have done with Bengali and Hindi, but we're trying to do with Malayalam and Telugu, helping us. So let's see for the best, and that's all for today. If you have any question, I will be happy to answer. Otherwise, we may call it a day.
বলো, কিছু কোশ্চেন আছে না? আমার সাউন্ড চলে গেছে। না স্যার, শোনা যাচ্ছে। স্যার না স্যার। ও স্যার 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 হ্যাঁ বলছি স্যার, ফায়ারফক্সে লোকাল হোস্ট /OHS দিলে না আমাকে বলছে যে ক্যান নট রিড কনফিগারেশন ফাইল। তো এটার মানে কি? ওই configure.inc.php ফাইলটাকে রিড করতে পারছে না কেন? নাকি স্যার শুনছি। হ্যাঁ বললাম তো, মানে শোনেননি আপনি? আরেকবার বলবো? হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? স্যারের কথা শোনা যাচ্ছে না রে।
কি স্যার আমাকে হোস্ট করেতে বেরিয়ে গেল কেন? তাহলে কি আমরা বেরিয়ে যাবো? স্যার মনে হয় কেটে গেছে, আর তুমি যেহেতু বোধহয় স্যারের পরে জয়েন করেছিল ওই জন্য তুমি আছো।